আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তিন দর্শক ভাইয়ের প্রশ্ন। একটি হচ্ছে নামের বানান পরিবর্তন নিয়ে, নামের বানানে অমিল থাকা নিয়ে, যেটা একটা কাইন্ড অফ কমন সিনারিও ইন বাংলাদেশ। 2 নম্বর হচ্ছে ব্যাংকার একজন ভাইয়ের প্রশ্ন, তার জন্য কোন কোন জব টাইটেল এইখানে চাকরির বাজারে চেষ্টা করার জন্য উপযোগী এবং সেটা কিভাবে করা হবে। 3 নম্বর হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরত একজন ভাই যিনি এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কাজ করেন, তিনি এখানে কি কি জাতীয় জবের চেষ্টা করতে পারেন, সেটার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে। এই তিনটি বিষয় নিয়ে ছোট্ট আলোচনা, সাথেই থাকুন। প্রথম প্রশ্নটি করেছেন জাহিদ হাসান রনি ভাই। উনি লিখেছেন, আমার বোন সাসকাটুনে পিয়ার। আমার বোনের পাসপোর্টে আমার মায়ের নামের বানানের সাথে আমার পাসপোর্টের বানানে কয়েকটা অক্ষরের গরমিল আছে। এখন এক্ষেত্রে আমার বোনের কাছ থেকে পয়েন্ট পেতে কোনো সমস্যা হবে কিনা, এখন করণীয় কি? ভাই ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, মানে পয়েন্ট পাওয়ার জন্য আপনি পয়েন্ট ক্যালকুলেটরে গিয়ে আপনার বোন আছে সেটার জন্য পয়েন্ট পাবেন, সেটাই তো কোনো সমস্যা নেই, পয়েন্ট তো আপনি পাবেন। সমস্যাটা হতে পারে পরে, যখন আপনি আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন, তখন এই গড়মিলের কারণে একটা মানে নর্মাল সিনারিও হতে পারে যে এটার জন্য ডিলেইড হচ্ছে আপনার ফাইলটা, প্রসেসটা। 2 নম্বর হতে পারে ওয়ার্স্ট কেসেসে এটার জন্য রিফিউজাল চলে আসতে পারে। সেই জন্য আপনার করণীয় হচ্ছে একদম প্রক্রিয়া শুরু করার আগে আপনি বানানের এই যে অক্ষরের যে গরমিলগুলো আছে, কয়েকটা অক্ষরের গরমিল, এটা অবশ্যই আগে কারেকশন করুন। একেবারে এনআইডি পর্যায় থেকে, মানে যেখানে গিয়ে কারেকশনটা করলে আপনার বোনের যত জায়গাতে আছে, যেহেতু বোনের নাম আপনি ব্যবহার করছেন, মানে উনার তো ইনফরমেশন, তথ্য, ডকুমেন্টেশন আপনাকে জমা দিতে হবে পরে। ওনার এসআইএনপি প্রোগ্রামে যেহেতু উনি থাকার কারণে যে স্কোরটা আপনি দাবি করছেন, এখন ওই নামের মিলটাও একদম এক হতে হবে। এক করার জন্য যা যা করণীয় সেটা আপনি করে ফেলুন। করা শেষ করে এরপরে আপনি আপনার আনুষ্ঠানিক ইমিগ্রেশনের প্রক্রিয়াটা শুরু করুন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। লিখেছেন, যারা ব্যাংকে চাকরি করে তাদের সম্পর্কে কিছু বলুন। সরকারি ব্যাংকের লোন ডিপার্টমেন্টে রয়েছি প্রায় 4 বছর ধরে, সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। ভাই, ব্যাংকারদের নিয়ে কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম, ব্যাংকারদের জব নিয়ে, মূলত জব ব্যাংকে গিয়ে ব্যাংক ক্যাশিয়ার যারা, তারপর এরকম বেশ কিছু টাইটেল নিয়ে আমার কিছু ভিডিও আছে পুরনো, সেগুলোতে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়াটা দেখানো, এবং জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, সেই অংশে গিয়ে বিজ্ঞাপনটাও দেখানো, আবেদনের প্রক্রিয়াটা দেখানো। আপনি জব ব্যাংক সহ বড়, আপনাকে সামনে রেখে সবাইকেই বলছি, জব ব্যাংকেতে একটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য একটা উন্মুক্ত সেকশন আছে, সেটা সহ কানাডার যে বড় প্ল্যাটফর্মগুলো আছে জব খোঁজার জন্য, আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি। এখানে গিয়ে আপনার অবশ্যই ইসি এটা রেডি থাকলে ভালো, রেডি যদি নাও থাকে তাহলে ইসি আপনি আবেদন করেছেন এটা যেন কভার লেটারে বলতে পারেন অ্যাটলিস্ট, বা প্রোফাইলের মধ্যে, মানে আপনার রেজুমের মধ্যে যেন সেটা বলা থাকে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র, অর্থাৎ আইএলটিএস জিটির প্রমাণপত্রটা নিয়ে শুরু করলে ভালো। অর অ্যাটলিস্ট আপনি প্রক্রিয়ার মধ্যে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সামনে আপনি আগামী মাসে পরীক্ষা দিবেন, সেটার অন্ততপক্ষে সেটুকু বলতে পারা উচিত আবেদনের এই পর্যায়ে। কিন্তু বেস্ট হচ্ছে এগুলো, এই দুটোকে হাতে নিয়ে তারপরে শুরুটা করা। আমি ব্যাংকিং সেক্টরে রাফলি টিয়ার ক্যাটাগরি 2-3 থেকে কিছু টাইটেল আপনাকে আপনার জব অনুযায়ী যেগুলো উপযোগী হতে পারে সেরকম কিছু টাইটেল পড়ে শোনাচ্ছি। লোন অফিসার, যেহেতু লোন নিয়ে আপনি কাজ করেছেন, ক্রেডিট অ্যানালিস্ট, ক্রেডিট অফিসার, ফিনান্সিয়াল সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এন্ট্রি টু মিড লেভেল পর্যন্ত, মানে টিয়ার ক্যাটাগরি মোটামুটি 2-3 জব। এগুলো যে কোনো জবেই মনে রাখবেন টিয়ার ক্যাটাগরি 3 পর্যন্ত যদি হয় তাহলে পরে সেই জবটা, সাধারণ নিয়ম বলছি, সেই জবটা 1 বছর কানাডাতে করার পরে আপনি আনুষ্ঠানিকভাবে এলিজিবল হবেন আপনার পরিবার, সপরিবারে পিআরের আবেদন করার জন্য, এবং সেই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আপনার স্পাউস এবং 22 বছরের নিচের সন্তানেরা, যতজন সন্তান থাকবে সবাই।
এটা সাধারণ নিয়ম। কানাডার নিয়মে এত ইউজুয়ালি পরিবর্তনশীল, আর এখন এত দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই জন্য কোনো কিছুই ফিক্স করে বলা যাচ্ছে না। আপনারা তো কানাডা গভর্নমেন্টের যে অফিসিয়াল সাইট, সেখানে গেলেই এটা জানবেন। আমি অফিসিয়াল সাইটটাও দেখাচ্ছি, এইটার সাথে প্রতিনিয়ত থাকবেন। সিআইসি নিউজ একটা খুব ডিপেন্ডেবল সাইট, সেটার সাথে থাকবেন, তাহলে আপনি আপডেটেড থাকবেন, এখানে পড়াশোনা করবেন। কানাডা বিষয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে, তাহলে পড়াশোনা না করার, এই বিষয়গুলো না জানার কোনো বিকল্প নাই। এটা আপনাকে জানতেই হবে। এইগুলো একদম মানে বেসিক থিং, এগুলো না জানলে আপনার বিপদে পড়ে যাওয়ার, প্রতারণার মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ মাফ করুন, সেটা নিশ্চয়ই করবেন না। এবার আমি 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা করেছেন সাইফুল ইসলাম ফরাদ ভাই। উনি লিখেছেন, আমি আরএমজিতে কাজ করছি, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে, মাস্টার্স সম্পন্ন করেছি 2011 শিক্ষাবর্ষে পলিটিক্যাল সায়েন্সে। আমি কোন ক্যাটাগরিতে কাজ করতে আমি কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারবো কিনা জানালে ভালো লাগবে। ভাই আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু এইচআর এন্ড কমপ্লায়েন্স নিয়ে কাজ করছেন, আপনার জন্য কানাডায় জব ব্যাংকে, মানে কানাডায় জব খোঁজার জন্য কিছু টাইটেল আমি শেয়ার করছি। এই টাইটেলগুলো আপনি টুকে নিন খাতায়, এবং এই টাইটেলগুলো ধরে ধরে জব ব্যাংকে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত অংশ গিয়ে খোঁজ করুন। কানাডা আলবার্টা প্রভিন্সিয়াল একটা সাইট আছে, সেখানটায় গিয়ে জবের খোঁজ করুন। সেটাও আমি দেখাচ্ছি স্ক্রিনে, এবং আপনাকে সামনে রেখে সবাইকে বলতে চাই যে আলবার্টাও সিমালটেনিয়াসলি এই সাইটটায় গিয়ে জবগুলোর খোঁজ করবেন। এমন কোন জব যদি হয় যেটা আসলে আপনি টের পাচ্ছেন যে এটা ফরেন ক্যান্ডিডেটদের আমলে নেওয়া হবে না, এটা শুধু এখানে যাদের আছে তাদের জন্য, সেটা তো আপনি আবেদন করবেন না। কিন্তু যদি এমন হয় যে আপনার মনে হচ্ছে যে এটা মানে কখনো এটা যদি ফরেন ক্যান্ডিডেটদের ওরা আমলে নেয়, তাহলে আপনি খুব ভালো একটা ক্যান্ডিডেট হবেন। সেই ক্ষেত্রে আপনি আনসলিসিটেড একটা অফার লেটার দিয়ে রাখতে পারেন। আপনি বলতে পারেন যে আমার এইটাতে সলিড এক্সপেরিয়েন্স আছে, আমি কমপ্লাই করি সমস্ত রিকোয়ারমেন্টের সাথে। তোমরা কখনো যদি ফরেন ক্যান্ডিডেট বিবেচনায় নাও, তাহলে আমাকে বিবেচনায় নিতে পারো। আমি আমার প্রোফাইলটা এখানে অ্যাটাচ করে রাখলাম। এইটাকে মানে এই আনসলিসিটেড অফার লেটারও কানাডায় একটা ওয়েলকাম থিং। আপনি তো অবৈধ কিছু করছেন না ইন দ্য ফার্স্ট প্লেস, এটা মনে রাখতে হবে। এন্ড অফ দ্য ডে ওদের যাদের দরকার এমপ্লয়ারদের, তাদের তো কর্মী লাগবে, সেটা কানাডার ভেতর থেকে হোক আর আউটসোর্স করে বাইরে থেকে নিয়ে আসতে হোক। সুতরাং বাইরের কোনো দক্ষ কর্মী বৈধভাবে আসার জন্য তার এইখানকার উডবি এমপ্লয়ারকে, তার হবু এমপ্লয়ারকে সে যদি একটা আনসলিসিটেড অফার লেটার দিয়ে রাখে, নিজের এক্সপার্টিজ এবং স্কিল সেটটা জানিয়ে বলে যে আমি উইন উইন সিচুয়েশনে এসে তোমাদের ওখানে কন্ট্রিবিউট করতে সমর্থ, কখনো বাইরের ক্যান্ডিডেটকে আমলে নিলে আমাকে নিও, এটা খুবই বৈধ একটি অ্যাপ্রোচ, ইতিবাচক একটি অ্যাপ্রোচ। সুতরাং সেটাও করতে পারেন। এবার আমি কিছু টাইটেল আপনার জন্য পড়ে শোনাচ্ছি। এইচআর কোঅর্ডিনেটর, এইচআর অ্যাসিস্ট্যান্ট, এইচআর জেনারেলিস্ট, এইচআর স্পেশালিস্ট, এইচআর অ্যাডমিনিস্ট্রেটর, ট্যালেন্ট অ্যাকুইজিশন কোঅর্ডিনেটর, রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এমপ্লয়ি রিলেশনস অ্যাসিস্ট্যান্ট, এইচআর কমপ্লায়েন্স অফিসার। আর কমপ্লায়েন্স আপনি কাজ করেছেন, সুতরাং কমপ্লায়েন্স কোঅর্ডিনেটর, কমপ্লায়েন্স অ্যাসিস্ট্যান্ট, পলিসি অ্যানালিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসিস্ট্যান্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট, এইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অফিস কোঅর্ডিনেটর, এই জায়গাগুলোতেও আপনি সঙ্গতভাবেই এই জায়গাগুলোতে আবেদন করতে পারেন এবং চেষ্টা করতে পারেন। সবশেষে সবার উদ্দেশ্যে বলছি, কানাডায় যখন কোনো একটা প্রোগ্রাম দিয়ে আপনি চেষ্টা করবেন, সেই প্রোগ্রামে কিভাবে আগাবেন, কি করবেন, এক্স্যাক্টলি কর্ম পরিকল্পনাটা আপনার কেমন হবে, এবং সেইখানে কি কি যোগ্যতা দক্ষতা কিভাবে আপনি সাজিয়ে গুছিয়ে ডকুমেন্টেশন করে আবেদন করবেন ইত্যাদি জানার জন্য কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন আরসিএসির সাথে কনসালটেশনে বসুন। কানাডার মধ্যে লোকাল কেনেডিয়ান ছাড়াও বাংলাদেশি কেনেডিয়ানও 50-60 জন আরসিএসি আছে কমপক্ষে। এবং আপনারা জানেন আমার সহকর্মী, আমার সহধর্মিনী মৌলি তাসনুভা তাদের মধ্যে একজন। আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি। মৌলির সাথে একটা কনসালটেশন সেশন প্রয়োজনে বসতে পারেন। যে কোনো আরসিএসির সাথে আপনি একটা কনসালটেশন সেশনে বসলে আপনি আসলে আপনার জন্য বেস্ট ফিট প্রোগ্রাম কোনটা এবং সেটার অ্যাকশন প্ল্যান কি হবে সেটা আপনি জেনে যাবেন। এটা আপনাকে প্রতারক মুক্ত রাখবে, আপনার পরিবারকে প্রতারক মুক্ত রাখবে, আপনার পরিমণ্ডলের মধ্যে যারা আছে তারাও আপনার মাধ্যমে এই সত্য তথ্য জেনে যাবে, করণীয়টা জেনে যাবে, কর্মপরিকল্পনা জেনে যাবে। সুতরাং কয়েক হাজার টাকা খরচ করে একটা কনসালটেশন নিলে আপনি আসলে আপনাকে রক্ষা করছেন সমস্ত প্রতারণা বা এই জায়গার যত রকম ফাঁদ আছে সেগুলো থেকে।
আর পাশাপাশি জানিয়ে রাখতে চাই, এগেইন যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি, এই জব মার্কেটে যখন আপনি চেষ্টা করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে কেনেডিয়ান স্টাইলে একটা কভার লেটার তৈরি করা, কেনেডিয়ান স্টাইলে বা ইন্টারন্যাশনাল স্টাইলে একটা প্রোফাইল তৈরি করা, যেখানে মূলত ফোকাসটা থাকবে আপনার কোর কম্পিটেন্সেস, আপনার সেলেবল স্কিলস, আপনার এক্সপার্টিজ, এবং সেগুলো বলতে হবে আপনাকে সলিড ফ্যাক্টস এবং ফিগারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে। এইগুলার কোনো হেল্প লাগলে এটা কিভাবে তৈরি করবেন, আমার ওয়ার্কশপে আসতে পারেন, যেখানে 2 ঘন্টার প্রাইভেট 1-to-1 ওয়ার্কশপে এই পুরো ব্যাপারটা, কভার লেটার করে দেয়া, প্রোফাইলটা করে দেয়া, লিঙ্কডইন প্রোফাইলটা দেখে দেয়া এবং সেটাকে যা যা করণীয় সেই চেঞ্জেস গুলার পরামর্শ দেয়া। কারণ লিঙ্কডইন ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার জবের জন্য, কানাডাতে বা উন্নত বিশ্বের যে কোনো জায়গায় আপনি জবের জন্য এখন চেষ্টা করলে ওরা আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে চাইবে এবং ওদের দেখতে দেওয়া উচিত, এবং সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সুন্দর করে লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করতে পারা উচিত, সাজানো উচিত। পাশাপাশি আপনার ক্যাপাসিটি স্কিল সেট অনুযায়ী ইন্টারভিউর যে প্রশ্নগুলো, কাস্টমাইজ যে প্রশ্নগুলো হতে পারে, এরকম 15টা প্রশ্নের আপনাকে মাথায় রেখে উত্তর কিরকম হবে সেগুলোও আমি ধারণা দিই, সেগুলোও সাজিয়ে দিই এই 2 ঘন্টার ওয়ার্কশপে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অনলাইন ইন্টারভিউর বেলাতে ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনের কোন দিকগুলো মাথায় রাখবেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, ফার্স্ট ইমপ্রেশনটা কিভাবে তৈরি করবেন, এবং ইন্টারপার্সোনাল স্কিলসের 4-5টা খুব গুরুত্বপূর্ণ ইন্টারপার্সোনাল স্কিলস যেগুলো অনলাইন ইন্টারভিউর বেলাতে মাথায় রাখতে। এই সবকিছু মিলে খুব সলিড একটা ওয়ার্কশপ, যেটা নিঃসন্দেহে আপনাকে হেল্প করবে বাকি জীবন, শুধু কানাডার জন্য না, আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়ার্ল্ডের যেখানেই, সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যে যেখানেই জবের জন্য চেষ্টা করেন, এটা একটা কমপ্লিট আপনার জন্য প্যাকেজ হবে, একটা কমপ্লিট আইডিয়া, পরামর্শ, করণীয় সব আপনি জেনে যাবেন, আপনি এটার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমি এতক্ষণ যা বললাম এগুলো ফ্রিতে পরামর্শ পাওয়ার জন্য, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মৌলিত আসনুবার পরামর্শ ফ্রিতে পাওয়ার জন্য, ইমিগ্রেশন কনসালটেশন পরামর্শগুলো আমাদের প্রত্যেক শনিবারে লাইভে জয়েন করতে পারেন। সেখানে আমরা থাকি 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা সময় নিয়ে, সেখানে 20-25 জন ভাই বোনকে বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পরামর্শ দেওয়া হয়। আলোচনা কেমন লাগলো জানাবেন, উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে আরেকজন ভাই বোন এই তথ্যের দ্বারা উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডার জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য চেষ্টা করছেন, আল্লাহ দয়া করে আপনাদের এই দম, শ্রম, চেষ্টা, এই নিয়তকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম।